অডিও কথনে সবাইকে স্বাগতম। আমরা শুরু করেছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প পারমিতা। পারমিতা গল্পটির প্রথম পর্ব আমি আগে আপলোড করেছি, ডেসক্রিপশন বক্সে সেই পর্বের লিংক দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি পারমিতা গল্পটির শেষ পর্ব। ট্যাক্সিতে রেড রোড দিয়ে ফেরার পথে হঠাৎ এক জায়গায় ড্রাইভারকে গাড়ি থামাতে বলল পারমিতা। এখানে কেউ নামে না, বিশেষত কোনো একলা মহিলা। তবু পারমিতা ভাড়া মিটিয়ে দিল। ট্যাক্সিওয়ালাটি একটুক্ষণ অবাক হয়ে থেকে দেখলো পারমিতার রাস্তা পার হওয়া। দুদিক থেকে গাড়ি আসছে প্রচন্ড জোরে, তার মধ্যে দিয়ে হেঁটে গেল পারমিতা। কোনো রকম ভ্রুক্ষেপ নেই। কোনো গাড়ি যে তাকে চাপা দিল না, সেটা নিয়তি ছাড়া আর কি হতে পারে। পারমিতা একটা কৃষ্ণচূড়া গাছের সামনে গিয়ে দাঁড়ালো। গাছটাতে একসঙ্গে অনেক কুঁড়ি ভেঙে অজস্র লাল ফুল ফুটেছে, যেন গাছটা লাল রঙের হাসিতে ঝলমল। পারমিতা বলল, আজ 15ই এপ্রিল, মনে আছে? আজ তোমার জন্মদিন। আমায় চিনতে পারছো? বাতাসে দুলছে গাছটির ডাল, যেন সেও কথা বলতে চাইছে পারমিতার সঙ্গে। গত বছর ঠিক এই দিনে তোমার প্রথম ফুল ফুটেছিল। আমি তারিখ লিখে রেখেছিলাম। আজও এপ্রিলের 15। আজ প্রথম তোমার ফুল ফুটলো। হাত ব্যাগ থেকে একটা রঙিন ছবির কার্ড বের করলো পারমিতা। তাতে লাল ফিতে লাগানো। কৃষ্ণচূড়া গাছটার একটা ডাল নিচু করে তাতে ওই ফিতে দিয়ে কার্ডটা সে বেঁধে দিল। সেই কার্ডে লেখা, জন্মদিনের শুভেচ্ছা। আমি এই পথ দিয়ে যাবার সময় রোজ তোমায় দেখে যাব, কেমন? এই রাস্তায় আরো অনেক গাছ আছে, কিন্তু অনেকের সঙ্গে তো একসঙ্গে বন্ধুত্ব হয় না। তুমি আমার বন্ধু, মনে থাকবে? কিছুক্ষণ গাছটার সঙ্গে এমনি সব কথা বলে তারপর আস্তে আস্তে হাঁটতে লাগলো পারমিতা। রেড রোডের এই পাশটা দিয়ে বিশেষ কেউ হাঁটে না, কিন্তু পারমিতার মতন একজন সুঠাম চেহারার রমণীকে একা হাঁটতে দেখলে তার পিছনে পিঁপড়ে জুটে যাবেই। কোথা থেকে এসে উদয় হলো দুটি লোক। তারা পারমিতার পিছনে পিছনে আসতে আসতে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে লাগলো। পারমিতা গ্রাহ্যই করলো না সেসব। সে একেবারে আপন মনে আছে। আকাশে থোকা থোকা মেঘে লেগেছে যেন শেষ সূর্যের ছটা। দূরে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে মনে হচ্ছে আকাশেরই কোনো বাড়ি। একজন কোনো ব্রিটিশ রাজপুরুষের মূর্তি ছিল এক সময়। এখন মূর্তিটা নেই, কিন্তু খালি বেদিটা আছে। সেখানে গিয়ে বসলো পারমিতা। এসব জায়গাতেও কোনো মেয়ে একলা বসে না, কিন্তু যদি কেউ বসে তার বিশেষ কোনো উদ্দেশ্য থাকে। একটু পরে পুরো অন্ধকার নামলে এখানে এসে পড়বে মাংস লোভীরা। দূরে দাঁড়িয়ে সেই রকম কয়েকজন লোক পারমিতাকে লক্ষ্য করছে। পারমিতা তো চোখ বুজে আছে। শূন্য পাথরের বেদির উপরে সে যেন একটি জীবন্ত স্থাপত্য। খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে তার ঠোঁট নড়ছে একটু একটু। 10 মিনিট পরে একটা গাড়ি তার সামনেই রাস্তার ওপারে দাঁড়িয়ে পড়ল। এর মধ্যে আবছা অন্ধকার হয়ে গেছে চারদিক। অন্য চলন্ত গাড়িগুলি হেডলাইট জ্বেলে যাচ্ছে। এই খারাপ হওয়া অ্যাম্বাসেডর গাড়িটিতে ড্রাইভারই একমাত্র যাত্রী। সে গাড়ি থেকে নেমে এসে বিরক্ত মুখে হুড় তুলল। তখন বেদি থেকে নেমে পারমিতা আস্তে আস্তে এসে দাঁড়ালো লোকটির পাশে। লোকটি থমকে মুখ তুলে বলল, এ কি, আপনি? পারমিতা বলল, কেমন আছো মনীষ? মনীষ ক্রমশ বেশি অবাক হচ্ছে। সন্ধে হয়ে আসা নির্জন রেড রোডে একজন সুন্দরী মহিলা হঠাৎ এসে দাঁড়ালো তার পাশে। আপনাকে আগে কোথায় দেখেছি বলুন তো? পারমিতা হাসিতে সারা মুখ ভরিয়ে দিয়ে বলল, আমায় তুমি চিনতে পারছো না মনীষ? আপনাকে বেশ চেনা চেনা লাগছে, নিশ্চয়ই কোথাও দেখেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। এখন না মনে পড়লো পরে মনে পড়বে। আপনি এখানে কি করছেন? তোমার জন্য অপেক্ষা করছিলুম। মনীষ এবার হেসে বলল, সেটা আমার সৌভাগ্য, কিন্তু হঠাৎ গাড়ির স্টার্ট বন্ধ না হলে আমার তো এখানে থামবার কথা ছিল না। আপনাকে আমি আগে দেখতেও পাইনি। তবু আমি জানতুম তুমি এই পথ দিয়ে আসবে, ঠিক এইখানে থামবে। আপনি আমাকে তুমি তুমি করে বলছেন যখন, নিশ্চয়ই আমাকে খুব ভালোই চেনেন। আমি কিন্তু এখনো মনে করতে পারছি না। তাতে কিছু আসে যায় না, তুমিও আমাকে তুমি করে বলতে পারো। ব্যাপারটা কোনো রহস্যময় নাটকের মতন মনে হচ্ছে মনীষের। কিছুদিন ধরেই তার জীবনে এরকম কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। বোম্বাইতে থাকার সময় আর বোম্বাই থেকে ফিরেও।
অনেকটাই যেন অলৌকিক। এসব পছন্দ করে না মনীষ। এই ভদ্রমহিলাকে চেনা চেনা মনে হচ্ছে বলেই সে কোনো কড়া কথা বলতে পারছে না। হয়তো কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের বাড়িতে দেখা হয়েছে। মনীষ গাড়ির যন্ত্রপাতি ঘাটাঘাটি করতে লাগলো। গত সপ্তাহেই গাড়িটা টিউনিং করা হয়েছে। এরকম পথের মধ্যে হঠাৎ থেমে যাওয়ার কথা নয়। কার্বুরেটরে ওভারফ্লো করেছে, কোনো প্লাগ খুলে গেছে। পারমিতা বলল, ছেলেবেলায় আমি খুব গাড়ি চালাতাম। এখন অবশ্য বেশ কয়েক বছর অভ্যেস নেই, তবু আমি একটু চেষ্টা করে দেখব। মনীষ কোনো উত্তর দেবার আগেই পারমিতা নিচু হয়ে তেলের প্লাগটা খুলে নিজের মুখে পুরে দিল। হুশ করে টানতেই বেশ খানিকটা পেট্রোলে ভরে গেল তার মুখ। প্লাগটা আবার যথাস্থানে লাগিয়ে পারমিতা কুলকুচো করে পেট্রোল ফেলতে লাগলো। তারপর রুমাল দিয়ে ঠোঁট মুছে সে বলল, এবার স্টার্ট দাও তো, দেখো বোধহয় চলবে। মনীষ একেবারে স্তম্ভিত। কোনো সুন্দরী সম্ভ্রান্ত মহিলা মুখ দিয়ে এরকম পেট্রোল টানবেন, হে যেন কল্পনাও করা যায় না। কারখানার মিস্ত্রিরা ছাড়া অনেক মাইনে করা ড্রাইভারও এরকম পারে না। মনীষ নিজেই তো পারে না। পারমিতার মুখে ঘৃণার কোনো চিহ্ন নেই। আরো দু একবার সে চিকচিক করে থুতু ফেলল। তারপর বলল, স্টার্ট দিলে না? মনীষ গাড়িতে গিয়ে বসে সুইচ ঘোরাতেই ইঞ্জিন জীবন্ত হয়ে উঠল। আসুন, উঠে আসুন, আপনাকে কোথাও পৌঁছে দিতে হবে? আমাকে ল্যান্সডাউন সাদার্ন অ্যাভিনিউর মোড়ে নামিয়ে দিলেই হবে। পারমিতা অন্য দরজা দিয়ে উঠে এসে বসলো মনীষের পাশে। গাড়ি স্টার্ট দেবার আগে মনীষ একটা সিগারেট ধরালো। তার হঠাৎ মনে হলো ভদ্রমহিলার মুখের মধ্যে এখনো পেট্রোল আছে। কাছাকাছি আগুন নিয়ে গেলে হয়তো হুশ করে আগুন জ্বলে উঠতে পারে। এক যুবতী নারীর মুখ দিয়ে হুশ করে আগুন বেরোচ্ছে, এই ছবিটা ভাবলেই কেমন যেন গা শিউরে ওঠে। আমি হার স্বীকার করছি, আপনি ঠিক কে বলুন তো? আমার নাম পারমিতা। পারমিতা কি? আর কিছুই না, শুধুই পারমিতা। আপনাকে আমি কোথায় দেখেছি? আমাদের কোনো কমন ফ্রেন্ড? সেটা তোমাকেই মনে করতে হবে, আমি বলবো না। ঠিক মনে পড়বে এক সময়। আপনি হেয়ালি করছেন না, আমি কিন্তু হেয়ালি ভালোবাসি না। রেড রোডে আমার গাড়ি খারাপ হলো, আর তখনই আপনি এসে উপস্থিত হলেন। এর মানে কি? ধরে নাও কাকতালীয়। পৃথিবীর সব ঘটনার কি কোনো মানে থাকে? আমি তো অনেক কিছুর মানেই বুঝতে পারি না। সিগারেটটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিল মনীষ। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে এসে সে ঘ্যাচ করে ব্রেক কষল। তারপর বাঁ হাত বাড়িয়ে পারমিতার কাঁধ চেপে ধরে কঠোর স্বরে বলল, আপনি কে সত্যি করে বলুন তো? কি আপনার মতলব? নইলে এক্ষুনি আমি আপনাকে থানায় নিয়ে যাব। জোর করে নিজেকে ছাড়াবার চেষ্টা না করে পারমিতা অত্যন্ত কাতর দুঃখিত গলায় বলল, আমায় ওরকম ভাবে ধরো না মনীষ, ছেড়ে দাও। কেউ আমায় অবিশ্বাস করলে আমার খুব কষ্ট হয়। আমার মুখের দিকে তাকাও, ভালো করে দেখো। আমার কি খারাপ মনে হয়? আমি কি তোমার ক্ষতি করতে পারি? পারমিতার গলার আওয়াজ এমন কিছু ছিল যাতে মনীষ তৎক্ষণাৎ অনুতপ্ত বোধ করে হাত সরিয়ে নিল। তারপর একটু বিব্রতভাবে বলল, না না, আমি তা বলতে চাইনি। আপনি তো আমার উপকারই করলেন, কিন্তু আমি যে কিছুই বুঝতে পারছি না, আপনি আমায় সব খুলে বলছেন না কেন? আমি খুলে বললেও তুমি বুঝতে পারবে না। একদিন তুমি নিজেই সব বুঝতে পারবে। তবে তাই হোক। এবার মনীষ তার স্বভাবসুলভ ভঙ্গিতে দারুণ জোরে গাড়ি চালিয়ে চলে এলো সাদার্ন অ্যাভিনিউতে। ল্যান্সডাউনের মোড়ে গাড়ির গতি কমিয়ে বলল, এবার বলুন কোন দিকে? আপনাকে আপনার বাড়িতে নামিয়ে দিয়ে আসছি। তুমি আরেকদিন আমাদের বাড়িতে যেও, আজ আমি এখানেই নামবো। অর্থাৎ আপনি আপনার বাড়ি আমায় দেখাতে চান না? ঠিক আছে, থ্যাঙ্কস ফর এভরিথিং। পারমিতা দরজা খুলে নেমে গেল। তার মুখে তখনও দুঃখের ছায়া। মনীষের সঙ্গে আর কোনো কথা না বলে সে হাঁটতে শুরু করলো মন্থর ভাবে। মনীষ একবার ভাবল চুপি চুপি গিয়ে সে এই রহস্যময় নারীটির বাড়িটি দেখে আসবে, কিন্তু পরের মুহূর্তেই মত বদলালো। একবার কাঁধ ঝাঁকিয়ে সে গাড়ি ঘোরালো ডান দিকে। পারমিতার বাড়ির সামনে একটা ছোট্ট লন। একসময় সেখানে নানান রকম গাছ ছিল। একতলাটা ভাড়া দেবার পর বাইরের লোকজনদের হুটোপুটিতে সেসব নষ্ট হয়ে গেছে। বাইরের গেট ঠেলে ভেতরে এসে পারমিতা চিঠির বাক্সটা একবার দেখল। এটা নিছকই অভ্যেস, কারণ তাকে কেই বা চিঠি লিখবে? নানান ধরনের বিল আর অফিসের চিঠিপত্র আসে শুধু। ওপরে সিঁড়িতে লোহার গেটের কাছে বসে আছে পারুল। দিদিমণি, তোমার আজ ফিরতে এত দেরি হলো? তুই কখন এসেছিস?
অনেকক্ষণ। আমি তো ভেবেছি তুমি 5:30টার মধ্যে ফিরবে। ঠিক যেন পারুল আগের মতনই এ বাড়িতে কাজ করে, সেই রকমই কথাবার্তা। অথচ পারুল আর মাস দেড়েকের মধ্যে এদিকে আসেনি। পারমিতাও এর মধ্যে অন্য কোনো কাজের লোক রাখেনি। নেপালি দারোয়ানরা দুটি মেয়েকে নিয়ে এসেছিল। তাদের পছন্দ করেনি পারমিতা। নিজের কাজ সে নিজেই দিব্যি চালিয়ে নিচ্ছে। তালা খুলে ভেতরে এসে পারমিতা বলল, যা জল বসা, আমি আগে চা খাবো। পারুল বলল, ইস, মেঝেতে কি ধুলো, কতদিন মোছা হয়নি। ফ্রিজটার গায়ে ওরকম হলুদের দাগ লাগলো কি করে? পারমিতা হেসে বলল, থাক, তোকে আর গিন্নিপনা করতে হবে না, আগে চা খাওয়া আমাকে। রাত্রিরে রান্নার কিছু ব্যবস্থা আছে, নাকি রাত্রিরে না খেয়েই থাকো? স্যান্ডউইচ বানানো আছে, তাতেই আমার চলে যাবে। তোর জন্য ভাত ডাল ফুটিয়ে নিস। স্নান সেরে বারান্দার চেয়ারে বসবার পর পারুল চায়ের কাপ এনে রাখলো তার সামনে, সঙ্গে চিড়ে ভাজা। বাড়িতে যে চিড়ে ছিল তা জানতোই না পারমিতা। পারুলই খোঁজ রাখতো সবকিছুর। দিদিমণি, তোমার রাগ মরেছে, নাকি এখনো রেগে আছো আমার উপর? পারমিতা এক দৃষ্টিতে চেয়ে রইল পারুলের দিকে। তার মাথার মধ্যে একটা ঝনঝন শব্দ। দিদিমণি, আমি মিথ্যে কথা বলা একদম ছেড়ে দিয়েছি। সেই যে তুমি বলেছিলে 1 মাস পর। পারমিতা কিছুই শুনতে পাচ্ছে না পারুলের কথা। তার মাথার মধ্যে ঝনঝন শব্দটা বেড়েই চলেছে। আমি খবর নিয়েছিলুম তুমি অন্য কোনো লোক রাখনি, একা একাই থাকো। কি খাও না খাও কোনো ঠিক নেই। পারমিতা দুহাতে নিজের কান চেপে ধরে বলল, চুপ কর, একটু চুপ কর। ঝনঝন শব্দের সঙ্গে সঙ্গে পারমিতার মুখখানা লাল হয়ে উঠেছিল। আস্তে আস্তে আবার স্বাভাবিক হয়ে গেল। এবার সে চায়ের কাপে চুমুক দিল নিঃশব্দে। তারপর কাপটা নামিয়ে রেখে মুখ তুলে বলল, তোর ছেলেটাকে পুলিশে ধরে নিয়ে গেছে, তাই না? সে জেলে আছে। দারুণ চমকে উঠে পারুল বলল, তুমি তুমি কি করে জানলে দিদিমণি? সে জেলে আছে ভালোই হয়েছে, নইলে পাড়ার গুন্ডারা ওকে মেরে ফেলতো। দিদিমণি, আমার ওই একমাত্র ছেলে কোনোদিন খারাপ ছিল না। আর কটা দিন পরেই কারখানার কাজে ঢুকতো। শুধু পাড়ার কটা বদলোকের পাল্লায় পড়ে। শুধু বদলোকদের দোষ দিচ্ছিস কেন পারুল? তোর ছেলের জন্যই তো তুই আমার বাড়ি থেকে টুকটাক জিনিসপত্র চুরি করতিস। তোর মেয়েদের কিছু না দিয়ে ওই ছেলেকে দিতিস সব। মেয়ে তিনটে তো ঢেকি, 1 পয়সার রোজগার করতে পারে না। ওদের বাপ ওদের কোনো বাড়িতে কাজে লাগতে দেবে না, শুধু বসে বসে খায়। যখন যা দরকার এবার থেকে আমার কাছ থেকে চেয়ে নিবি। দিদিমণি, আমার ছেলেকে যে পুলিশে ধরেছে, কে তোমায় খবর দিল? নিচের বাহাদুররাও তো জানে না। আমি যে তোর ছেলেকে দেখতে পেলাম জেলের মধ্যে, সে শুয়ে আছে। ভালো আছে তোর ছেলে, কেউ মারধর করে না। জেলের মধ্যে আমার ছেলেকে তুমি দেখতে পেলে কবে? তুমি জেলখানায় গিয়েছিলে? এ কথার কোনো উত্তর না দিয়ে পারমিতা চলে গেল ছাদে। কিছুক্ষণ সে তার টবের গাছগুলির সঙ্গে কথা বলল। এখন তার মুখখানি বিষণ্ণ। একটু পর সে তার পুজোর ঘরে ঢুকে একটা সাদা দেয়ালের সামনে দাঁড়ালো। তারপর হু হু করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি যে দেখতে পাই, আমি দেখতে পাই, কেউ বিশ্বাস করে না। পরদিন সন্ধেবেলা রেড রোডে সেই একই জায়গায় মনীষ ইচ্ছে করে গাড়িটা থামালো। তারপর নেমে একটু ঘুরে দেখে এলো চারপাশটা। না, কেউ নেই। মহিলাটির নাম বলেছিলেন পারমিতা, পদবি বলেননি। দেখে মনে হয় প্রায় 34-35 বছর বয়স। কিন্তু যতদূর মনে পড়ে সিঁথিতে সিঁদুর ছিল না। আজকাল অনেকেই অবশ্য সিঁদুর দেয় না, দিলেও এত সূক্ষ্ম যে চোখে পড়ে না চট করে। হাতে আংটি ছিল কি, তাও দেখা হয়নি ভালো করে। পারমিতা, এ নাম কি মনীষ আগে কোথাও শুনেছে? বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করে দেখতে হবে। ভুরু কুচকে গাড়ি চালাতে লাগলো মনীষ। কাল দুপুরের ফ্লাইটে তার কাঠমান্ডু যাবার কথা। আজ সন্ধেটায় সে অফিসের কাজকর্ম থেকে ছুটি নিয়েছে। কাজ না করলেও চিন্তা ছাড়ে না। একটুক্ষণ একলা থাকলেই যত রাজ্যের অফিসের চিন্তা মনীষের মাথা জুড়ে থাকে। এত বড় একটা কোম্পানির অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মনীষ। সেলস ম্যানেজার 2 মাস ধরে অসুস্থ। এই সুযোগে মনীষ যদি সেরকম কাজ দেখাতে পারে, তাহলে কোম্পানি যে তাকেই ওই পোস্ট দেবে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোম্পানির কাজ নিয়ে চিন্তা করারও তো একটা সীমা আছে।
আজ সন্ধেবেলা একটু ক্লান্ত লাগছে তার। একলা সিনেমা দেখার বদলে সে চলে গেল প্রতাপাদিত্য রোডে অসিতদের বাড়িতে। এটা একটা হইচইয়ের বাড়ি। এরকম যৌথ পরিবার ইদানিং আর বেশি দেখা যায় না। অসিতদের বাবা কাকারা 5 ভাই একই বাড়িতে থাকেন। তাদের ছেলে মেয়েদের সংখ্যা 14। তাদের বন্ধু বান্ধব এবং অন্যান্য আত্মীয় স্বজনের ভিড় লেগেই আছে। সেকেলে দোমহলা বাড়ি, সামনের দিকটা ছেলে মেয়েদের জন্য। এ বাড়িতে গানের আসর, ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ খেলা ইত্যাদি প্রায়ই হয়। প্রতি সপ্তাহেই একটা না একটা কিছু লেগেই আছে। সেই জন্য যে কোনো সন্ধেবেলা অসিতদের বাড়িতে এসে পড়াই যায়। মনীষ এসে দেখলো এ বাড়িতে আজ একটা থিয়েটারের রিহার্সাল হচ্ছে। আগেও থিয়েটার করেছে অসিতরা। মনীষকে কোনো একটা ভূমিকা নেবার জন্য অনেক অনুরোধ করা হয়েছিল, কিন্তু মনীষ রাজি হতে পারেনি। অফিসের কাজে তাকে এমন ব্যস্ত থাকতে হয় যে রিহার্সালে নিয়মিত আসা তার পক্ষে সম্ভব নয়। যদিও ছাত্র বয়সে মনীষের ঝোঁক ছিল নাটকের দিকে। মনীষ বসে গেল একপাশে। হুল্লোড় হাসি ঠাট্টায় সে জমে গেল বেশ। একসময় প্রস্তাব উঠল চাঁদা করে চা সিঙ্গাড়া আনা হবে। মনীষ বলল, চাঁদা দরকার নেই, আজ আমি খাওয়াচ্ছি। সে বের করে দিল 20 টাকার একটা নোট। অসিতের ছোট কাকার মেয়ে জয়তী বলল, যারা রিহার্সালে কোনো কাজ না করে এমনি এমনি বসে থাকবে তাদের রোজই এরকম ফাইন দিতে হবে। মনীষ বলল, ঠিক আছে, আমি রোজ ফাইন দিতেই আসব। অসিতের আরেক কাকার মেয়ে লীনা বলল, আহা, যদি রোজই আসতে পারো তাহলে আমাদের থিয়েটারে পার্ট করবে না কেন? থিয়েটার উপলক্ষে এবারের মেয়েদের সঙ্গে বাইরের ছেলেদের ব্যবহারে কোনো আড়ষ্টতা নেই। মনীষ অবশ্য ছাত্র বয়স থেকেই এ বাড়িতে আসে। জয়তী আর লীনা এদের দুজনের সঙ্গেই মনীষের বেশ ভাব, কিন্তু মনে মনে সে জয়তীকেই বেশি পছন্দ করে রেখেছে। যদিও এ পর্যন্ত সে কখনো আড়ালে কোনো সুযোগ খুঁজে জয়তীকে প্রেম ভালোবাসার কথা জানায়নি। মনীষ চাঁচা ছোলা বাস্তববাদী। রোমান্টিক ভাব সে কখনো মনের মধ্যে প্রশ্রয় দেয়নি। তার আগে নিজস্ব ফ্ল্যাট হোক, কোম্পানির গাড়ির বদলে নিজের গাড়ি কিনুক, তারপর সে জয়তীকে বিয়ের প্রস্তাব দেবে। তার আগে প্রেমের প্যানপ্যানানির কোনো মানেই হয় না। কোনো মেয়েকে নিয়ে একলা একলা গঙ্গার ধারে ঘোরা কিংবা সিনেমা দেখারও সময় নেই তার, কিংবা চিঠি লেখা, তা সে জন্মেও পারবে না। জয়তী তার সামনে এসে হঠাৎ বসে পড়ল। এই মনীষদা, তুমি অনেকক্ষণ ধরে অন্যমনস্কভাবে একদিকে তাকিয়ে কি ভাবছো? কই, অন্যমনস্ক না তো। কে বলল? নিশ্চয়ই ছোটদা তোমায় কখন থেকে ডাকছে, তুমি শুনতেই পাচ্ছ না? অসিত অন্যদিকে হাতে বই নিয়ে প্রম্পটিংয়ে ব্যস্ত ছিল, তাই মনীষ সেদিকে যায়নি। এবার অসিত বলল, এই রমেন বোম্বেতে অ্যাক্সিডেন্ট করেছে, তুই শুনেছিস? হ্যাঁ, আমি সে সময় বোম্বেতে ছিলাম, দেখতে গিয়েছিলাম ওকে। তুই দেখতে গিয়েছিলি? ও নাকি মানুষ চিনতে পারছে না, তোকে চিনতে পেরেছিল? মনীষ এবার উঠে গেল অসিতের পাশে। এসব কথা চেঁচিয়ে বলা যায় না। আমাকেও চিনতে পারেনি। আমাকে ভেবেছিল ওর বাবা। আমার দিকে তাকিয়ে বলেছিল, বাবা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আসলে আমি পরীক্ষাটা দেইনি। অসিত এতক্ষণ চুপ করে থেকে বলল, কি আশ্চর্য ব্যাপার, তাই না? রমেনের বাবা মারা গেছেন অন্তত 15 বছর আগে। তার কথা হঠাৎ রমেনের কি করে মনে পড়ল? মনীষ বলল, আমার দিকে তাকিয়ে এমন ভাবে কথাগুলো বলল, ঠিক যেন ওর বাবাকে চোখের সামনে দেখতে পাচ্ছে। মানুষের মনের জগৎটা এমন জটিল। অ্যাক্সিডেন্টে ওর মাথায় খুব চোট লেগেছে। তুই বোম্বে থেকে চলে এলি ওর এরকম অ্যাক্সিডেন্ট দেখেও? কি করব, আমার যে অফিসের জরুরি কাজ ছিল। অসিত কিরকম যেন চোখে তাকিয়ে রইল মনীষের দিকে। ছাত্র বয়সে বন্ধুর জন্য বন্ধু প্রাণ দিতে পারে। সেই সময় রমেনের মতন কোনো বন্ধুকে হাসপাতালে বিকারের ঘুরে থাকতে দেখেও কি মনীষ বোম্বে ছেড়ে চলে আসতে পারত? কিন্তু চাকরির জীবন যে অন্যরকম। বোম্বেতে সুতোপাদি আছে, আরও দেখাশোনার লোক আছে। মনীষ শুধু নিয়ম রক্ষার মতন তার বন্ধুকে একবার দেখে এসেছে হাসপাতালে। একটুক্ষণ চুপ করে থেকে মনীষের হঠাৎ অন্য একটা কথা মনে পড়ল। সেই ভদ্রমহিলাকে সে এ বাড়িতে দেখেনি তো। এ বাড়িতে এত লোকজন আসে, কোনো একদিন কারোকে দেখলেও ঠিক মনে আসে না। একটু ঘুরিয়ে মনীষ বলল, পারমিতার সঙ্গে একদিন দেখা হয়েছিল এর মধ্যে, হঠাৎ রেড রোডে। অসিত বলল, পারমিতা? কোন পারমিতা?
সে যে তোদের এখানেই দেখেছিলুম একদিন, বেশ লম্বা মতন, বছর 35 বয়স। কি জানি কার কথা বলছিস তুই? পারমিতা নাগ? তা জানি না। ধুত, এই আবার রিহার্সাল শুরু কর। মনীষ পরদিন এয়ারপোর্টে যাবার জন্য তৈরি হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। বাথরুমে মুখ ধুতে এসে আয়নায় নিজের মুখটা দেখতেই কেউ যেন তার কানে ফিসফিস করে বলল, মনীষ, মনীষ, তুমি আজ কাঠমান্ডু যেও না। মনীষের সারা শরীরে শিহরণ হলো। সেই গলার আওয়াজ। বোম্বাইতে মনীষ দুবার এই অলৌকিক স্বর শুনেছিল। বাথরুমের দরজাটা বন্ধ করে দিয়ে মনীষ জিজ্ঞেস করল, তুমি কে? কোনো উত্তর নেই। কেন আমি কাঠমান্ডু যাব না? এরও কেউ উত্তর দিল না। মনীষের মুখখানা কঠোর হয়ে গেল। এসব কি ভুতুড়ে ব্যাপার শুরু হলো তার জীবনে? একটুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে মনীষ কাঁধ ঝাঁকালো। এসব বাজে ব্যাপার নিয়ে মনীষ দত্ত মাথা ঘামায় না। অফিসের জরুরি কাজ, তাকে যেতেই হবে। হাত মুখ ধুয়ে মনীষ টাইয়ের গিটটা আর একবার ঠিক করে নিচ্ছে, সেই সময় আবার শুনতে পেল, মনীষ, মনীষ, আজ তুমি কাঠমান্ডু যেও না, যেও না। মনীষের মাথা ঝিমঝিম করতে লাগলো। আওয়াজটা সে চিনতে পেরেছে। এ তো সেই রেড রোডের ধারের মহিলাটি, পারমিতা। বোম্বাইতে ওই একই গলার আওয়াজ শুনেছিল সে। এরকম কি করে হয়? মনীষ, মনীষ, আমার বিশেষ অনুরোধ, তুমি আজ কাঠমান্ডুতে যেও না। কেন? মনীষ, আমার বিশেষ অনুরোধ, তুমি কাঠমান্ডুতে যেও না। কেন যাব না? গেলে কি হবে? মনীষ, তুমি কাঠমান্ডুতে যেও না। শুনুন, আপনি আমার একটা কথার উত্তর দিন। বাথরুমে দরজায় দুমদুম ধাক্কা। অমনি যেন সবকিছু বদলে গেল। কানের কাছের সেই কণ্ঠস্বরটা থেমে গেল একেবারে। দরজা খুলে মনীষ দেখল তার মা। কিরে, তুই যে বললি এক্ষুনি বেরোবি, এতক্ষণ বাথরুমে কি করছিস? মায়ের দিকে স্থিরভাবে তাকিয়ে রইল মনীষ। তখনও তার ঘোর কাটেনি। খোকা, তোর কি হয়েছে? কিছু না, আসছি, আমি এক্ষুনি আসছি। ঘামে মনীষের পিঠের জামা ভিজে গেছে। কপালেও চন্দনের ফোঁটার মতো ঘাম। মনীষ সত্যিকারের ভয় পেয়েছে। তার জীবনে দুর্বোধ্য কোনো কিছুর স্থান নেই, কিন্তু এই ব্যাপারটা সে কিছুতেই বুঝতে পারছে না। অন্য কারোর কাছে এরকম শুনলে সে গাঁজাখুরি বলে উড়িয়ে দিত। নিজের ঘরে এসে খাটের ওপর বসে মোজা পরতে গিয়ে সে থেমে গেল। মনে পড়ে গেল বোম্বাইয়ের হোটেলের ঘরে সেই মাঝরাতের দৃশ্য। সিগারেটের আগুনে কার্পেটটা পুড়ছে, ধোঁয়ায় ঘর ভরে গেছে। সেই সময় যদি সে জেগে না উঠত। মাথায় মদের নেশা ছিল। এই অবস্থায় ঘুম সহজে ভাঙে না। একজন কেউ তাকে জাগিয়ে দিয়েছিল। এই কণ্ঠস্বর, এই পারমিতা তাকে বাঁচিয়ে দিয়েছে। মনীষের মা আবার ঘরে ঢুকে রীতিমতো অবাক হয়ে গেলেন। মনীষ হাত পা ছড়িয়ে শুয়ে আছে খাটে, ওপরের দিকে চোখ। খাটের কাছে ছুটে এসে তিনি বললেন, কি হলো খোকন? আমি আজ যাব না মা। যাবি না? না। কাঠমান্ডু যাবি না কেন? আমার পেট ব্যথা করছে, তুমি একটু অফিসে ফোন করে দেবে? পেট ব্যথা করছে? কিরকম পেট ব্যথা? তোর ডাক্তার কাকাকে খবর দিতে হবে তো। কি হয়েছে দেখি দেখি, কোন জায়গাটায়? পরে বলছি মা, আগে তুমি অফিসে ফোন করে জানিয়ে দাও, এখনো যদি টিকিটটা ক্যান্সেল করা যায়। এত বলি বেশি মশলা দেওয়া জিনিস খাবি না, আর দিনের পর দিন হোটেলে খাওয়া। মা প্লিজ, আগে খবরটা দাও। ঠিক যে ভয়ের জন্যই মনীষ গেল না তা নয়। তার মনে হলো এর আগে যেন দুবার সে কানের কাছে ওই ফিস ফিস কণ্ঠস্বর শুনেছে। দুবারই তার উপকার হয়েছে। মহিলাটি দূর থেকে সাবধান করে দিচ্ছেন, যে কোনো উপায়েই হোক। পেটের ব্যথার ভান করার জন্য মনীষকে এক গাদা ওষুধ খেয়ে শুয়ে থাকতে হলো। একটা ছোট্ট রেডিও কানের কাছে নিয়ে অনবরত সে ঘোরাতে লাগলো কাঁটা। কত রকম গান, কত রকম কথা। কতদিন পর এক দুপুরে মনীষ অলসভাবে বিছানায় শুয়ে রেডিও শুনছে। কোনো রবিবারেও সে এমন ছুটি পায় না। মনীষের দৃঢ় ধারণা কাঠমান্ডুর প্লেনটার কোনো রকম অ্যাক্সিডেন্ট হবে। পুরো প্লেনটাই ধ্বংস হয়ে যেতে পারে। অন্য যাত্রীদের বাঁচবার জন্য কিছু কি চেষ্টা করা উচিত নয় মনীষের? কিন্তু তার কথা কেউ বিশ্বাস করবে কেন? কেউ যদি এয়ারপোর্টে ফোন করে জানাতো,
না, সবাই ভাবতো পাগল। প্লেন ক্র্যাশ হলে সঙ্গে সঙ্গে কি রেডিওতে খবর দেয়? রেডিও তো শোনাই হয় না আজকাল। একমাত্র ভোটের সময় ছাড়া কেই বা রেডিওর খবরে গুরুত্ব দেয়? ঘন্টায় ঘন্টায় রেডিওতে খবর বলা হয় না? নেপালি ভাষায় কি যেন বলছে, নাকি এটা চীনে ভাষা? সন্ধ্যের খবরে কিছু জানা গেল না। পরের দিন খবরের কাগজেও না, তার পরের দিনও না। সাংঘাতিক পেট ব্যথার অজুহাতে মনীষকে অফিস থেকে 7 দিনের ছুটি নিতে হলো। অফিসের ডাক্তার সহকর্মীরা এলো, এমনকি তাকে এক্স-রেও করাতে হলো। 3 দিন দাড়ি না কামিয়ে একটা অসুস্থ অসুস্থ ভাব হয়ে গেল তার। আসলে সে ভেতরে অসম্ভব রাগে জ্বলছে। এই কদিন কোনো বিমান দুর্ঘটনা হয়নি, নেপালে কোনো গন্ডগোলও হয়নি, তবু যে ভুতুড়ে গলার আওয়াজ কেন তাকে যেতে দিল না? মনীষ কোনোদিন জ্যোতিষ ফতিষে বিশ্বাস করে না। সে কিনা একটা ফিসফিসানি শুনে কাঠমান্ডু যাওয়া বাতিল করলো। অফিসের ডাক্তার যদি বুঝতে পারে যে তার পেট ব্যথার ব্যাপারটা একদমই বানানো, সেজন্যই মনীষকে এরপর একবার অজ্ঞান হয়ে যাবার ভান করতে হলো। বিছানা থেকে উঠতে গিয়েই পেটটা চেপে ধরে সে উফ উফ দুবার করে ঘুরে পড়ে গেল মাটিতে। মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। ঘরে তখন অফিসের এক গাদা সহকর্মী উপস্থিত। ঠিক 7 দিন পর মনীষ আবার অফিসে গিয়ে উপস্থিত। সকলেই বলাবলি করতে লাগলো এই কদিনে সে বেশ রোগা হয়ে গেছে। বড় সাহেব মনীষকে অনুরোধ করলেন আরো কয়েকদিন ছুটি নিয়ে বিশ্রাম করতে, কিন্তু মনীষ রাজি হলো না। তার হাবভাব দেখে মনে হলো সে অফিসের জন্য জীবন দিতেও প্রস্তুত। এই কদিনে যথেষ্ট কাজের ক্ষতি হয়ে গেছে। সন্ধেবেলা মনীষ আস্তে আস্তে গাড়ি চালিয়ে এলো রেড রোড দিয়ে। সেই মূর্তিহীন শূন্য বেদিটার কাছে থামল। দুটো ভ্যাগাবন্ড সেখানে শুয়ে আছে। পারমিতার কোনো চিহ্ন নেই। মনীষের শরীরের প্রতিটি রোমকূপে রাগ। ওই মহিলাকে খুঁজে বার করতেই হবে। দেখতে হবে ওই মহিলা একটি ডাইনি কিনা। সে মনীষের এরকম ক্ষতি করল? সাদার্ন অ্যাভিনিউ আর ল্যান্সডাউনের মোড়ে নেমে গিয়েছিল পারমিতা। ইস, কেন যে মনীষ সেদিন ওর বাড়িটা দেখে রাখেনি। কি যেন সেদিন বলেছিল, এরপরে আমায় একদিন আসতেই হবে, আজ নয়। এই ধরনের কিছু? পরে মানে কবে? মনীষ আজই ওকে খুঁজে বার করতে চায়, কিন্তু বাড়ির ঠিকানাটা না জানলে কি করে ওকে খুঁজে পাওয়া যাবে? ভদ্রমহিলাটি বাঁ দিকে গিয়েছিল। এইদিকে পরপর কতগুলো বড় বড় ফ্ল্যাট বাড়ি। এর মধ্যে থেকে কারুকে খুঁজে বের করা অসম্ভব। মনীষ ওর পুরো নামটাও জানে না। গাড়িটা লেকের মধ্যে পার্ক করে এসে মনীষ সাদার্ন অ্যাভিনিউ ধরে হাঁটতে লাগলো, যদি দেখা হয়ে যায়। ল্যান্সডাউন থেকে গোল পার্ক পর্যন্ত 5 বার হেঁটে ক্লান্ত হয়ে পড়ল মনীষ। তবু তার এখন বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ। ফুরফুরে হাওয়া দিচ্ছে, আকাশে জ্যোৎস্না। মনীষ এসে লেকের একটা বেঞ্চিতে বসল। সেই ছাত্র জীবনে বন্ধুদের সঙ্গে দল বেঁধে এসেছে কয়েকবার। তারপর সে আর কখনো সন্ধেবেলা লেকে আসেনি। সন্ধ্যের পর এখানে একা একা বেঞ্চিতে বসে থাকা ঠিক ব্যর্থ প্রেমিকের মতন। মনীষের সেই রকমই অবস্থা। গালে হাত দিয়ে ভেবেই চলেছে পারমিতা নামে ওই মহিলাকে সে আগে কোথায় দেখেছিল। কিচ্ছুতেই মনে পড়ছে না কেন। কেমন আছো মনীষ? মনীষ একেবারে আমূল কেঁপে উঠল। কই, সে কোথায়? ঠিক যেন কেউ কথা বলল একবারে পাশে, কিন্তু কেউ নেই। তখন মনীষ সমস্ত অনুভূতি সজাগ করে রইল। নিশ্চয় আরো কোনো কথা শুনতে পাবে, আরো কিছু বলবে পারমিতা। এইটুকুই শুধু ওর সঙ্গে যোগাযোগের সূত্র। আর কোনো কথা শোনা গেল না। হয়তো পুরোটাই মনীষের কল্পনা। প্রায় 1 ঘন্টা ধরে মনীষ এখানে বসে বসে শুধু পারমিতার কথাই ভেবেছে। 9টা বেজে গেছে। এতক্ষণ সে শুধু সময় নষ্ট করলো। গাড়িতে উঠেই মনীষের মনে হলো একটা খুব জরুরি কাজ বাকি আছে। তার স্বভাব অনুযায়ী খুব জোরে গাড়ি চালিয়ে মনীষ চলে এলো নিউ আলিপুরে। একটা ফ্ল্যাট বাড়ির 3 তলায় উঠে একটা দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বেল দিল। মনীষের বুক কাঁপছে। দরজা খুলে দিলেন এক প্রৌঢ়া মহিলা। একটু অবাক হলেন মনীষকে দেখে। কি ব্যাপার? অসময়ে এসে বোধহয় বিরক্ত করলাম। দাদা কি ঘুমিয়ে পড়েছেন? না, জেগে আছেন। এখন খাবেন? আমি 2-4টে কথা বলেই চলে যাব। 5 মিনিট? হ্যাঁ হ্যাঁ, এসো। 1 বছর আগে এই ফ্ল্যাটে মনীষ প্রায় প্রতি সন্ধেবেলা আসতো। নিরুপম সোম ছিল তার কাছে ফাদার ফিগার। তার কাছ থেকে মনীষ সব রকম কাজ শিখেছে।
নিরুপম সোমের চেষ্টায় মনীষ পটাপট প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার পর্যন্ত উঠে এসেছে। এরপর মনীষের আরেকটা প্রমোশন বাকি, সেলস ম্যানেজার, আর সেটা পেতে হলে নিরুপম সোমকেই সরে যেতে হয়। মনীষ সেই প্রতিযোগিতাতেই নেমেছিল গত 1 বছর ধরে। এর মধ্যে নিরুপম সোম অসুস্থ হয়ে পড়ায় তার অনেক সুবিধে হয়েছে। অনেকে মনীষকে বলেছিল অকৃতজ্ঞ, কিন্তু মনীষ নিজের বিবেককে এই বুঝিয়েছিল যে চাকরি বাকরি বা ব্যবসা জগতে একটা র্যাট রেস চলছে, ইঁদুর দৌড়। সামনে এগিয়ে যেতেই হবে, একটু পিছিয়ে পড়লেই দৌড় থেকে একদম বাদ। প্রকৃতির রাজত্বেও তো চলছে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। নিরুপম সোম নিজেও কি একদিন একজনকে সরিয়ে সেলস ম্যানেজার হননি? এবার তার জায়গা মনীষ দত্ত পাওয়ার চেষ্টা করবে, তাতে দোষ কি আছে? বসবার ঘরটা একদম ফাঁকা। মনীষের মনে পড়লে 1 বছর আগে এখানে প্রায় প্রত্যেক দিন পার্টি জমত। কত লোকজনের যাতায়াত। সবাই জানতো নিরুপমদার কাছে গেলে সব সময় বিনা পয়সায় স্কচ হুইস্কি খাওয়া যায়। এক্সপেন্স অ্যাকাউন্ট। 6 মাস ধরে নিরুপম সোম অসুস্থ। প্রথম কয়েকজন সমবেদনা জানাতে এসেছিল বটে, এখন আর কেউ আসে না। বালিশে ঠেস দিয়ে আধশোয়া হয়ে আছেন নিরুপম সোম। তাকে দেখলেই বোঝা যায় যৌবনে তিনি অত্যন্ত সুপুরুষ ছিলেন। এখনো রোগের মালিন্য নেই তার মুখে। একটা বই পড়ছিলেন, মুখ তুলে বললেন, কি খবর মনীষ? আপনি এখন কেমন আছেন স্যার? বেশ ভালোই তো আছি মনে হয়। অনেকদিন আসা হয়নি আপনার কাছে। বসো, একটা চেয়ার টেনে নিয়ে বসো। বৌদির কাছে শুনলাম আপনার এখন খাওয়ার সময়। আমি বেশি সময় নষ্ট করব না, আপনাকে শুধু 2-1টা কাজের কথা বলবো। অফিসের ব্যাপারে? হ্যাঁ, অফিসের ব্যাপারে আমি আর কিছু শুনতে চাই না। আমি ভাবছি সামনের সপ্তাহে রেজিগনেশন পাঠিয়ে দেব। স্যার, শোনো মনীষ, আমার যা রোগ তাতে আর পুরোপুরি সুস্থ হবার আশা নেই। তুমি একটা প্র্যাকটিক্যালি সেলস ম্যানেজারের সব কাজই করছো, অথচ আমার জন্য তোমার প্রমোশনটা আটকে আছে। আমার এখন রিটায়ার করাই ভালো। মনীষ মাথা নিচু করে চুপ করে রইল। তোমারও মাঝখানে কি যেন শরীর খারাপ করেছিল শুনেছিলাম। মনীষ মুখ তুলল, তার চোখে জল। কি হয়েছিল তোমার মনীষ? স্যার, আমার কিছু হয়নি। আমি অসুখের ভান করেছিলাম মাত্র। আমার শরীর খুবই সুস্থ আছে। কেন এরকম করেছিলে কেন? সেই কথাটাই আপনাকে আজ বলতে এসেছি স্যার। 7 দিন পর আজ জয়েন করে দেখলাম আমার অ্যাবসেন্সে আমার সব কাজ প্রকাশকে দিয়ে করানো হচ্ছে। প্রকাশকে আপনার মনে আছে তো স্যার? প্রকাশকে আপনার মনে আছে তো স্যার? সে আমার চেয়ে কত জুনিয়র। হ্যাঁ, মনে আছে। আমার বদলে প্রকাশ গেছে কাঠমান্ডুতে। আজ জেনারেল ম্যানেজার বললেন আমি ইচ্ছে করলে 1 মাস ছুটি নিতে পারি। অথচ এই গত সপ্তাহ পর্যন্ত আমার একদিনও ছুটি নেবার উপায় ছিল না। আমাকে ছাড়া কোম্পানির চলবেই না এরকম একটা ভাব। অথচ এখন আমাকে না হলেও চলে। প্রকাশ সব কাজ চালিয়ে নিতে পারবে, কোম্পানি তাই মনে করে। অফিস তো কারোর জন্য বসে থাকে না। স্যার, আপনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। এটা আগে শেখাননি কেন? আমি আপনার পোস্টটা দখল করবার জন্য চেষ্টা করছিলাম, অথচ জানতাম না আমার পোস্ট দখল করবার জন্য এর মধ্যে আরও একজন তৈরি হচ্ছে। আমি কোম্পানির জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে দিন রাত কাজ করছিলাম। তারপর মাত্র 7 দিনের অসুখ, কোম্পানি ভাবলো আমার বুঝি কোনো কঠিন অসুখ হয়েছে। অমনি আমি অপ্রয়োজনীয় হয়ে গেলাম। তোমার সত্যিকারের কি অসুখ হয়েছিল বলো তো? আমার কোনো অসুখই হয়নি, বিশ্বাস করুন। আমি একেবারে ভান করেছিলাম। কিংবা আরেকটা অসুখ আমার এতদিন ছিল যেটার নাম ভুল ধারণা। আমি তা থেকে সেরে উঠেছি। মনীষ নিরুপম সোমের পায়ের ওপর হাত রাখল। উনি দ্রুত পা সরিয়ে নিয়ে বললেন, আরে আরে, তুমি এত সেন্টিমেন্টাল হয়ে পড়ছো কেন মনীষ? স্যার, আমি আজ বুঝতে পেরেছি যে সকল লোক কখনো সেন্টিমেন্টাল হয় না তারা এই পৃথিবীর বড্ড ক্ষতি করে। ইঁদুর দৌড় মানুষকে মানায় না। স্যার, আমি চাকরি ছেড়ে দিচ্ছি। না না মনীষ, তুমি ঝোঁকের মাথায় কিছু করো না। বুঝতে পারছি তোমার মনে লেগেছে, কিন্তু তুমি খুবই এফিসিয়েন্ট। হ্যাঁ স্যার, আমি খুবই এফিসিয়েন্ট। আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু দারুণ দুর্ঘটনায় পড়ে হাসপাতালে যখন মুমূর্ষু, তখন সেই খবর পেয়েও আমি 5 তারা হোটেলে কোম্পানির স্বার্থে
শাঁসালো পার্টিকে মদ খাওয়াতে পারি। এর নাম এফিসিয়েন্সি। নিরুপম অত্যন্ত অবাক হয়ে মনীষের দিকে তাকিয়ে রইলেন, ঠিক যেন বিশ্বাস করতে পারছেন না। মনীষের মুখ থেকে এইসব কথা বেরোচ্ছে। হঠাৎ কি করে এতখানি বদল হলো ওর চরিত্রের? একটু লজ্জা পেয়ে মনীষ মুখ নামালো। মনীষ, এসব কথা ভাবলে তো কোনো জায়গাতেই চাকরি করা যায় না। যেসব চাকরিতে মনুষ্যত্ব নেই, সেই ইঁদুর দৌড়ের চাকরি বোধ হয় আর আমার দ্বারা সম্ভব হবে না। সন্ধেবেলা স্নান সেরে বেরিয়ে এসে পারমিতা বলল, বড্ড খিদে পেয়েছে, আমায় কি খাওয়াবি বলতো পারুল? পারুল বলল, মুড়ি আছে, আর পাঁপড় ভেজে দেব, কিংবা দুধ মুড়ি কলা খাওয়াবো? পারুল, তুই একটা জিনিস আমাকে খাওয়াতে পারিস। ধর, চাঁদের আলো, নদীর ধারের বাতাস আর চাপা ফুলের গন্ধ, এই দিয়ে শরবত বানানো যায় না? হ্যাঁ, কি বললে? কিংবা ধর, ডাবের মধ্যে যে নরম শাঁসটা থাকে, তার সঙ্গে নাশপাতির রস আর লিচুর টুকরো মিশিয়ে, তার সঙ্গে একটু গোলাপ জল আর কাঁচামরিচ। কি সব আবল তাবল বলছো দিদিমণি? আবল তাবল বলছি, তাই না? এই রে, কি হবে? পাগলের মতন শোনাচ্ছে আমার কথাগুলো। না না, তা নয়। পারুল, আমি যদি আবার পাগল হয়ে যাই? হোমা, এমন অলক্ষণে কথাই ভর সন্ধেবেলা বলতে নেই গো। একবার যে পাগল হয়ে গিয়েছিলুম রে, সত্যি। তোর জামাইবাবু তো সেই জন্যই আমায় তাড়িয়ে দিল। আমি সাদা দেয়ালের সামনে বসে বিড়বিড় করে কথা বলতুম। আমার সব মনে আছে। দিদিমণি, ওসব কথা এখন থাক। তুমি সত্যি করে বলো তো, কি খাবে তুমি? না না, শোন না। আমার শাশুড়ি বেড়াতে গিয়েছিলেন গৌহাটি, আমার ননদের সঙ্গে। একদিন আমি কলকাতায় টালিগঞ্জে আমাদের ফ্ল্যাটে শুয়ে মাঝরাত্রিরে হঠাৎ ধর্মর করে উঠে বসে তোর জামাইবাবুকে বললুম, শোনো, তোমার মা মারা গেছেন। তা শুনে ওর রাগ। আমায় বললেন, মাঝরাত্রে আবার পাগলামি শুরু করলে? কিন্তু আমি সত্যি দেখতে পেয়েছিলাম, জানিস। গৌহাটিতে কামাখ্যা পাহাড়ে উঠতে গিয়ে আমার শাশুড়ি হুড়মুড় করে পড়ে গেলেন অনেক নিচে। তাই পাহাড় থেকে পড়ে গিয়ে হাত পা ভেঙেছেন, মাথাতেও চোট লেগেছে। সেইতেই উনি ভুগে ভুগে মারা গেলেন 2 মাস পর। সবাই ভাবলো আমি অপয়া। আমি আগে থেকে বলেছিলাম, কিন্তু আমি যে সত্যি আগে থেকে দেখতে পেয়েছিলাম, সেটা কি আমার দোষ? দিদিমণি, তুমি একটু ঠান্ডা হয়ে বসো তো, তোমাকে আমি একটু গরম দুধ দেই, খেয়ে নাও আগে। যখনই আমার বেশি খিদে পায় তখনই বুঝতে পারি আমার মাথায় আবার একটা কিছু হবে। এর মধ্যেই মাথার মধ্যে ঝিমঝিম করছে। তুমি একটু শুয়ে থাকো বরং। দুপুরে অফিসে অনেক কিছু খেয়েছি, এক্ষুনি আমার খিদে পাবার কথাও নয়, অথচ পেট জ্বলে যাচ্ছে। এটা মিথ্যে খিদে, বুঝলি? অথচ গত 1 মাস আমি বেশ ছিলাম, তাই না? গত 1 মাসে মনীষের কথা আমার একবারও মনে পড়েনি। কার কথা? সে আছে একজন, তুই চিনবি না। আমি এখন কিচ্ছু খাবো না। পারুল, আমি এখন ছাদে যাচ্ছি। এখন যেও না, এখন একটু শুয়ে থাকো, গরম দুধ খাও, সব ঠিক হয়ে যাবে। না রে, আমার যখন মাথা ঝিমঝিম করে তখন পুজোর ঘরে না গেলে চলে না। তোকে পুজোর ঘরে ঢুকতে বারণ করি কেন জানিস? ও ঘরে অন্য কেউ ঢুকলেই একটা গন্ধ হয়, তাতে আমার ধ্যানের গুণ নষ্ট হয়ে যায়। তখন আমার বড় কষ্ট বেড়ে যায়। ওখানে তুমি কার পুজো করো দিদিমণি? ওখানে তো কোনো ঠাকুর নেই। ও পুজোতে ঠাকুর লাগে না। পারমিতা ছাদের ধারে গিয়ে দরজা বন্ধ করে দিল, বসলো গিয়ে সাদা দেয়ালের সামনে। কতক্ষণ বসতে হবে ঠিক নেই, মাথার মধ্যে ঝনঝন শব্দটাই একটু করে বাড়ছে। তাতে আনন্দ হচ্ছে পারমিতার। আজ নিশ্চয়ই সে মনীষকে দেখতে পাবে। প্রায় 1 মাস সে মনীষকে হারিয়ে ফেলেছে। মাঝে মাঝে তার মাথাটা সাধারণ মানুষের মতন হয়ে যায়, তখন সে সুস্থ। কিন্তু এই সুস্থতা সে পছন্দ করছে না। আর 5 জন মানুষের মতন শুধু খাওয়া দাওয়া, অফিস চাকরি আর ঘুমোনো তার পছন্দ না। এক এক সময় সে অন্যরকম হয়ে যায়। সে অনেক কিছু দেখতে পায় যা অন্য কেউ দেখে না। সেই সময়টা পারমিতা একটা ঘোরের মধ্যে থাকে। সেই সময় সে আসলে খুব সুখী। প্রায় 1.5 ঘন্টা পরে তার মাথার মধ্যে বিদ্যুৎ ঝলক হলো। সে দেখতে লাগলো ছবির পর ছবি। একটু বাদে তরতর করে নেমে এসে পারমিতা বলল, আমি একটু বেরোচ্ছি রে পারুল। ফিরতে দেরি হলে তুই খাওয়া দাওয়া করে শুয়ে পড়িস, আমি গেটের চাবি নিয়ে যাচ্ছি।
পারুল ছুটে এসে বলল, রাত হয়ে গেছে, এখন তুমি একা একা কোথায় যাবে দিদিমণি? তোর ভয় নেই, আমার কিছু হবে না। আমি তোমার সঙ্গে যাব? না। গেটে তালা বন্ধ করে বেরিয়ে পড়ল পারমিতা। সে কোথায় যাবে তা জানে, তাকে খোঁজাখুঁজি করতে হবে না। রাজা বসন্ত রায় রোড থেকে বেরিয়ে এসে সে সোজা সাদার্ন অ্যাভিনিউ পেরিয়ে লেকে এসে ঢুকলো। জলের ধারে একটা বড় গাছের নিচে একটা বেঞ্চে একলা বসে আছে মনীষ, দু হাতে মুখ গোজা। আজ আকাশে চাঁদ নেই। কেমন আছো মনীষ? পারমিতা তিনবার এই প্রশ্ন করার পর মনীষ আস্তে আস্তে মুখ তুলে তাকালো। একটুও অবাক হলো না। পারমিতা, তুমি এসেছ? এত দেরি করলে কেন? খুব দেরি করেছি, তাই না? অনেক দেরি করেছ, তবু ঠিক সময়ে এসেছ। তোমার পাশে একটু বসবো? বসো। এবার বলো, কেন এত দেরি করলে? এই 1 মাস আমি অন্যরকম হয়ে গিয়েছিলাম মনীষ। এই 1 মাসের মধ্যে আমি তোমায় একবারও দেখতে পাইনি। সেই জন্য এই 1 মাস আমার কানে কানে তুমি কোনো কথা বলনি। দেখতে না পেলে কথা বলবো কি করে? বোম্বেতে তুমি আমায় দেখতে পেয়েছিলে? হ্যাঁ, একদম চোখের সামনে। আমি দেখলুম তুমি ঘুমিয়ে পড়েছ, ঘরের আলো জ্বলছে, আর সিগারেটের আগুনে পুড়ছে তোমার কার্পেট। তুমি কি করে এরকম দেখতে পাও? তা জানি না। তুমি ইএসপির কথা শুনেছ? এক্সট্রা সেন্সরি পারসেপশন। বোধহয় তাতে এরকম হয়। কি জানি, আমাকে অনেকে পাগল বলে। প্রথম প্রথম ভাবতুম এসবই বুঝি আমার পাগলামি। হয়তো সত্যিই আমার পাগলামি, কিন্তু আমি তো কোনোদিন কারুর ক্ষতি করিনি। জানি পারমিতা, তুমি আমায় বাঁচিয়ে দিয়েছ। এই 1 মাসে আমি অনেক বদলে গেছি। আমি বুঝতে পারি আমি এখন অন্য মানুষ। তোমাকে প্রথম দেখেই মনে হয়েছিল তুমি মনে মনে খুব অসুখী। তখনই আমি ভেবেছিলাম, তোমাকে কি আমি কোনো সাহায্য করতে পারি না? অথচ কি সাহায্যই বা করব? আমার কি বা আছে? তুমি আমায় যা সাহায্য করেছো সেরকম সাহায্য কোনো মানুষকে মানুষ করতে পারে না। এই 1টা মাস আমি সম্পূর্ণ স্বাধীন থেকে অনেক কিছু বুঝে গেছি। তুমি আমায় প্রথম কোথায় দেখেছিলে বলবো? এখন আমার মনে পড়েছে, টালিগঞ্জের ট্রাম ডিপোর কাছে। কয়েক মুহূর্তের জন্য তুমি আর সুব্রতদা একটা ট্যাক্সি ডেকেছিলে। ট্যাক্সিটা থামলো। আমি পেছন থেকে দৌড়ে এসে সেই ট্যাক্সিটায় উঠে পড়লুম। অফিসের একটা দারুণ জরুরি কাজ ছিল, তাই চোখ কান বুজে অভদ্রতা করেছিল। সুব্রতদা আমায় একটু একটু চিনতেন। খুব অবাক হয়ে বললেন, এ কি মনীষ না? আমি অন্যদিকে মুখ ফিরিয়ে বলেছিলাম, সর্দারজি চালিয়ে জলদি। তুমি কোনো কথা বলনি। ট্যাক্সিটা ছেড়ে যাবার পর আমি তোমার মুখখানা দেখতে পাই। আমি বিবেক শূন্য, তাই নির্লজ্জের মতন তাকিয়ে দেখেছিলাম তোমাকে। তুমি সেদিন খুব রাগ করেছিলে না? একটুও রাগ করিনি। আমার মনে হয়েছিল এই মানুষটা নিশ্চয়ই খুব দুঃখী। এমনই দুঃখী যে একা একা বসে কখনো যে নিজের দুঃখটাকে চিনবে তারও সময় পায় না। সত্যি এই কথাই ভেবেছিলে? হ্যাঁ, কিন্তু সেদিন থেকে যে তোমার সঙ্গে আমার নিয়তি গাঁথা হয়ে গেল তা বুঝতে পারিনি। তারপর থেকে প্রায়ই আমি মনে মনে তোমার ছবি দেখতে পেতুম। তুমি আমায় কাঠমান্ডু যেতে বারণ করেছিলে। পারমিতা হাসল। হাসছো কেন? সেবার তুমি খুব রেগে গিয়েছিলে আমার উপর। আমাকে খুঁজতে এসেছিলে। তখন আমায় দেখতে পেলে বোধহয় খুনই করে ফেলতে, তাই না? আমি বোকা ছিলুম তো, তাই বুঝতে পারিনি। প্রথম 7 দিন কিছুতেই বুঝতে পারিনি তুমি আমায় কেন কাঠমান্ডু যেতে বারণ করেছিলে। তুমি যদি আমার উপকার করতে চাও। তারপরে এখানে এসে খানিকক্ষণ বসার পর আমার কাছে সবকিছু জলের মতন পরিষ্কার হয়ে গেল। কাঠমান্ডুতে গেলে আমি নিজেকে চিনতেই পারতুম না। কাঠমান্ডুতে যাইনি বলে অফিসে আমার ভূমিকাটা পরিষ্কার হয়ে গেল। তখনই বুঝলাম যে অফিসের জন্য আমি প্রাণ দিচ্ছিলাম, যে কোনোদিন সেই অফিস আমায় আবর্জনার মতন দূরে ছুঁড়ে ফেলে দিতে পারে। তাহলে কি আমাদের প্রাণের দাম এত তুচ্ছ? একটুক্ষণ চুপ করে থেকে মনীষ আবার বলল, আমি জানি তুমি আমায় নিরুপম সোমের কাছে পাঠিয়েছিলে। পারমিতা মুখ ফিরিয়ে কালো জল দেখতে লাগলো। মনীষ বলল, এই 1 মাস তোমার কোনো চিহ্ন পাইনি। তোমার ঠিকানা জানি না, পুরো নাম জানি না,
তবু আমি এখানে এসে রোজ বসে থাকতাম আর মনে মনে জোর দিয়ে বলতাম, পারমিতার সঙ্গে আমার দেখা হবেই, হবেই হবেই। পারমিতা, তুমি আমাকে আর ছেড়ে যেও না। আমি যদি আরো বেশি পাগলামি করি ভয় পাবে না তো? এখন তো আমি নিজেও পাগল হয়ে গেছি, এখন আর আমার ভয় কি? পারমিতা, তুমি একদিন আমায় তোমার বাড়ি নিয়ে যাবে বলেছিলে, মনে আছে? চলো। দুজনে উঠে দাঁড়ালো, তারপর আবছা অন্ধকারের মধ্য দিয়ে হাঁটতে লাগলো। অন্য মানুষদের চেয়ে সম্পূর্ণ আলাদা দুজন মানুষ। এতক্ষণ আমি পড়ে শোনালাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প পারমিতা এর শেষ পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পাঠ ভালো লাগলে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।